পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ হলো পানি। মানুষের শরীরে শতকরা পানির পরিমাণ 60 থেকে 75 ভাগ, মাছ, মাংস, শাকসবজিতে থাকে শতকরা 60 থেকে 90 ভাগ। পৃথিবী পৃষ্ঠের শতকরা পানির পরিমাণ 75 ভাগ। যে তাপমাত্রায় বরফ গলে যায় সেটি হচ্ছে বরফের গলনাঙ্ক। বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য হলো স্বাদহীন, বর্ণহীন আর গন্ধহীন। পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বিশুদ্ধ পানিতে পরিবাহিত হয় না বিদ্যুৎ। সর্বজনীন দ্রাবক বলা হয় পানিকে। বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি? সেটি হচ্ছে পানি। মানবদেহে শতকরা কত ভাগ পানি? 60 থেকে 75 ভাগ। মাছ, মাংস, শাকসবজি প্রভৃতিতে শতকরা কত ভাগ পানি থাকে? 60 থেকে 90 ভাগ পানি থাকে। যে যৌগ কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে তাদেরকে উভধর্মী যৌগ বলে। পানিতে উভধর্মী যৌগ হিসেবে কাজ করে। এটি সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে, ক্ষার ও ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসেবে কাজ করে। ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি? 75 ভাগ। যে তাপমাত্রায় বরফ গলে যায় তাকে বরফের গলনাঙ্ক বলা হয়। বরফের গলনাঙ্ক কোনটি? 0 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলীয় চাপে কোন তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কি বলে? স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কত? সেটি হচ্ছে 99.98 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক হলো পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। স্ফুটনাঙ্ক 99.98% সেলসিয়াস, যা 100 ডিগ্রি সেলসিয়াস খুবই কাছাকাছি। তাই পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস ধরা যায়। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? সেটি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। কোনটি স্বাদহীন, বর্ণহীন এবং গন্ধহীন? সেটি হচ্ছে বিশুদ্ধ পানি। পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা। 4 ডিগ্রি সেলসিয়াস। 1 সিসি পানির ভর কত গ্রাম হবে? 1000। কোন ধরনের পানি বিদ্যুৎ অপরিবাহী হয়? সেটি হচ্ছে বিশুদ্ধ। কোনটি সার্বজনীন দ্রাবক? H2O। পানিতে অদ্রবণীয় কোনটি? সেটি হচ্ছে মাটি। পানি একটি উভধর্মী পদার্থ কেন? ক্ষার ও অ্যাসিড উভয় হিসেবে কাজ করে। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। পিএইচ হচ্ছে 7। বিশুদ্ধ পানিতে যে ধর্ম প্রদর্শন করে সেটি হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। পানির বিশেষ ধর্ম হলো বেশিরভাগ অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। অনেক জৈব পদার্থকে যৌগকে দ্রবীভূত করতে পারে। বিশুদ্ধ পানিতে সাধারণত বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় না, কিন্তু এতে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশেষ পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবাহিত হয়। পানির বিশেষ একটি ধর্ম হলো একটি অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে, আর এই বিশেষ ধর্মের কারণে পানিকে সার্বজনীন দ্রাবকও বলা হয়। পানি একটি উভধর্মী পদার্থ, তবে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরক্ষেপ এবং অর্থাৎ পিএইচ হলো 7। সাধারণত পানি অ্যাসিডের উপস্থিতিতে ক্ষার হিসেবে কাজ করে, ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসেবে কাজ করে, 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হয়। H2O সংকেত বিশিষ্ট পদার্থটি হচ্ছে উভধর্মী। তারপরে হচ্ছে সর্বজনীন দ্রাবক। 2H পরমাণু ও একটি 0 পরমাণু দ্বারা গঠিত। HCl+X H3O+Ci বিক্রিয়াটি হচ্ছে X একটি অভধর্মী পদার্থ। X ক্ষার হিসেবে কাজ করে। উক্ত পদার্থের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক উক্ত পদার্থ H2O। উক্ত পদার্থটির ধর্ম হলো অজৈব জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে, উভধর্মী পদার্থ হিসেবে কাজ করে। একটি পানির নমুনার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে নমুনাটি বিদ্যুৎ পরিবহন করে না, সেটি হচ্ছে উক্ত পানির পিএইচ হচ্ছে 7। উক্ত পানি বিশুদ্ধ পানি 0 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক বিশিষ্ট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হতে পারে। 2টি হাইড্রোজেন একটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় পানির আণবিক সংকেত হচ্ছে H2O। অনেক পানির অণু একসাথে ক্লাস্টার হিসেবে। পানির সবচেয়ে বড় উৎস হচ্ছে সাগর, মহাসাগর বা বিদ্যুৎ।
সমুদ্র। পৃথিবীর প্রায় 90% পানির উৎস হলো সমুদ্র। লবণ থাকার কারণে সমুদ্রের পানিকে বলা হয় লোনা পানি। পানি মূলত বরফের আকারে থাকে হিমবাহে। ভূগর্ভস্থ পানি তুলতে আমরা ব্যবহার করি নলকূপ। পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি শতকরা হচ্ছে 1 ভাগ। নদ নদী, খাল বিল, পুকুর, হ্রদ এবং ভূগর্ভের পানি হলো মিঠা পানির মূল উৎস। একটি পানির অনুপাতে কি থাকে? একটি অক্সিজেন এবং দুইটি হাইড্রোজেন। পানির অণুর গঠন কোনটি? এইচ ও এইচ। এই দুটি হাইড্রোজেন এইচ পরমাণু, একটি অক্সিজেন 0 পরমাণু দ্বারা একটি পানি অণু গঠিত হয়। পানির সংকেত H2O। আধুনিক চিত্রের মাধ্যমে দেখা যায় পানির অণু একসাথে ক্লাস্টার হিসেবে থাকে। অনেক পানির অণু একসাথে কি হিসেবে থাকে? ক্লাস্টার হিসেবে। পৃথিবীতে পানির মধ্যে শতকরা কত ভাগ সমুদ্রের পানি? 90 ভাগ। সমুদ্রের পানিকে কি বলা হয়? ম্যারিন ওয়াটার। কোথায় পানি বরফ আকারে থাকে? হিমবাহে। পানিকে 0°C তাপমাত্রায় ঠান্ডা করলে বরফ হয়। পানির অন্যতম উৎস হিমবাহ ও তুষার স্রোতের পানি বরফ আকারে থাকে। এই উৎসে শতকরা 2 ভাগের মতো পানি রয়েছে। পৃথিবীতে শতকরা কত ভাগ পানি বরফ আকারে রয়েছে? 2%। পৃথিবীর শতকরা কত ভাগ পানি ব্যবহারের উপযোগী? 1%। কোন ফসলটির জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন? ইরি ধানের জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। ভূগর্ভস্থ পানি তুলতে আমরা কোনটি ব্যবহার করি? নলকূপ। 2H2+O2X বিক্রিয়াটি হচ্ছে X অণুর আকৃতি উল্টে V এর মতো। X অণুর X সংকেত C2O বিক্রিয়াকে মোট পরমাণুর সংখ্যা 6টি। পানির সবচেয়ে বড় উৎস হলো সাগর, মহাসাগর, সমুদ্র। সমুদ্রের পানি কৃষি কাজে এবং কলকারখানার কাজে ব্যবহার করা যায় না, কারণ সমুদ্রের পানি লবণাক্ত। সমুদ্রের পানি বিভিন্ন যন্ত্রপাতি ক্ষয় সাধন করে। বরফ আকারে থাকা পানির উৎস হচ্ছে হিমবাহ এবং তুষার স্রোত। ব্যবহারের উপযোগী পানির উৎস হচ্ছে হ্রদ এবং খালবিল। মিঠা পানির উৎস হচ্ছে নদী এবং পুকুর। M যৌগটি দুটি H ও একটি পরমাণু দিয়ে সমন্বয়ে গঠিত। এটি HCl এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন তৈরি করে। M যৌগটি কি হবে? H2O। উদ্দীপকের বিক্রিয়াটি হবে M ক্ষার হিসেবে কাজ করে। HCl অম্লের মতো কাজ করে। আর M এর অনেকগুলো অণু ক্লাস্টার আকারে থাকে। একদিকে রাখি পরীক্ষায় NaCl পদার্থ নিয়ে এদের বৈশিষ্ট্য যাচাই করল। উদ্দীপকের পদার্থগুলোর মধ্যে কোনটি মৌলিক পদার্থ? I নং হচ্ছে মধু। AS হচ্ছে মৌলিক পদার্থ। উদ্দীপকের পদার্থগুলোর মধ্যে রয়েছে 1 নং ক্ষতিকর, 2 এবং 3 নং মিনারেলের পানিতে পাওয়া যায়। 1 নংয়ের জন্য ভূগর্ভস্থ পানি পানের জন্য অযোগ্য হয়ে পড়ে, সেটি হচ্ছে AS। কচুরি পানা, খুদি পানা, টোপা পানা, শাপলা, পদ্ম, শ্যাওলা জন্মে পানিতে ও মাটিতে 2 জায়গায় জন্মে। কলমি, হেলাঞ্চি এবং কেদারগ্রাম পানিতে স্যালিক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে। জলজ উদ্ভিদ জলজ প্রাণীর খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদ পানি ও খনিজ লবণ সংগ্রহ করে সারা দেহের মাধ্যমে। জলজ উদ্ভিদের কাণ্ড আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয়। জলজ উদ্ভিদ সাধারণত বংশ বিস্তার করে অঙ্গ চোপায়ে। মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে। আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা 80 ভাগই আসে মাছ থেকে। কোনটি জন্মানোর জন্য পানি অপরিহার্য? সেটি হচ্ছে টোপা পোনা। জলজ উদ্ভিদ সমূহ স্যালিক সংশ্লেষণের মাধ্যমে কোনটির মাত্রা ঠিক রাখে? অক্সিজেন। জলজ উদ্ভিদ সমূহ মূলত কোনটির মাধ্যমে পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে? সেটি হচ্ছে সমগ্র দেহ। উদ্ভিদ সহ মূলের সাহায্যে পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে, কিন্তু জলজ উদ্ভিদ সমূহ সারাও দেহের মাধ্যমে পানি সংগ্রহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে থাকে। তাই এদের সমগ্র দেহ পানির স্পর্শে না এলে এদের বেড়ে ওঠা ব্যাঘাত ঘটিত হয়। জলজ উদ্ভিদ সমূহ কিভাবে বংশ বিস্তার করে? অঙ্গ চোপায় বংশ বিস্তার করে। কিসের মাধ্যমে মাছ অক্সিজেন গ্রহণ করে? সেটি হচ্ছে ফুলকা দিয়ে মাছ অক্সিজেন গ্রহণ
গ্রহণ করে। মাছ ফুলকার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে। আমাদের প্রয়োজনীয় প্রোটিনের প্রায় 80% আসে মাছ থেকে। আমাদের প্রয়োজনীয় প্রোটিনের বেশিরভাগই আসে হচ্ছে মাছ থেকে। পানি না থাকলে জলজ উদ্ভিদ সমূহ বাঁচতে পারবে না, জন্মাতে পারবে না, বৃদ্ধি হতে পারবে না। মিঠা পানিতে লবণাক্ততা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। জলজ উদ্ভিদের বড় অংশ জন্মাতে পারে না, কৃষি কাজের জন্য অনুপযোগী হয়ে পড়ে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে পারে। পানি ঘোলাটে হলে, পানিতে তেল, গ্রিজ ইত্যাদি উপস্থিত থাকলে, শ্যাওলা সাহায্যে উদ্ভিদ মরে গেলে। টোপাপোনা, হেলেঞ্চা, কলমি, কেদারগাম, কচুরিপানা ইত্যাদি উদ্ভিদের জন্য পানির প্রয়োজন। এদের মধ্যে অনেকেই পানি ও মাটি দুই জায়গাতেই জন্মায়। কোন উদ্ভিদে শুধু পানিতে জন্মায়? প্রথম অর্থাৎ টোপাপোনা। উপযুক্ত উদ্ভিদ সমূহ হচ্ছে নরম কাণ্ড বিশিষ্ট হয়, অঙ্গজোপায় বংশ বিস্তার করে, সারা দেহের মাধ্যমে পানি শোষণ করে। জলজ উদ্ভিদ সাধারণত নরম কাণ্ড বিশিষ্ট হয়। নানা ধরনের জলজ উদ্ভিদ রয়েছে: কচুরিপানা, ক্ষুদিরীপানা, তারপরে হচ্ছে উড়িপানা, সিঙ্গারা, টোপাপোনা, শাপলা, কলমি, হেলেঞ্চা, কেশরদাম। তারপরে হচ্ছে এদের মধ্যে কিছু উদ্ভিদ আবার পানি ও মাটি উভয় জায়গাতে জন্মায়, যথা কলমি, হেলেঞ্চা, কেদারগাম। জলজ উদ্ভিদগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এরা জঙ্গল উপায়ে বংশ বিস্তার করে সারা দেহের মাধ্যমে পানি শোষণ করে। পানি কোন কাজে ব্যবহার করা যাবে তা নির্ভর করে পানির মানদণ্ড। সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে। পানি ঘোলাটে হলে, পানির নিচে থাকা উদ্ভিদের সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হলে, পানি ঘোলাটে হওয়ার কারণে সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন হয় অক্সিজেন। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার। পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। পিএইচ এর মান 7 হলো নিরক্ষেপ। পিএইচ এর মান কম হলে অ্যাসিডিক। পিএইচ এর মান 7 বেশি হলে ক্ষারীয় প্রকৃতির। মানি ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে। পানিতে মানদণ্ড কোনটির উপর নির্ভর করে? কোন কাজে তার উপর ব্যবহার হবে তার উপর। পানির নিচে থাকা অক্সিজেন সালোক সংশ্লেষণে বাধাগ্রস্ত হওয়ার কারণ কোনটি? সেটি হচ্ছে পানির ঘনত্ব। সালোক সংশ্লেষণের ফলে কোনটি উৎপন্ন হয়? O2। পানি ঘোলা হওয়ার মূল কারণ কোনটি? নদী ভাঙ্গন হওয়ার মূল কারণ হলো প্রাকৃতিক কারণ। নদী ভাঙ্গন, পলি মাটি ইত্যাদি আবার নানা ধরনের মানব সৃষ্ট কারণ পানি ঘোলাটে হয়ে থাকে, যেমন তেল, গ্রিজ, অন্যান্য অদ্রবণীয় পদার্থের উপস্থিতি। পানি বেশ ঘোলাটে হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে সাধারণত অবস্থায় সালোক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন উৎপাদিত হয়ে থাকে সেটি বাধাগ্রস্ত হয়। তাই পানিতে বসবাসকারী জলজ ও প্রাণীর অসুবিধা হয়। আবার নদ-নদী পানিতে তেজস্ক্রিয় পদার্থ থাকলে তা জলজ উদ্ভিদের আর প্রাণীর দেহে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে। জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য 100 লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? সেটি হচ্ছে 500 গ্রাম। নদীতে নাব্যতা হ্রাস পায় কখন? পানি ঘোলাটে হলে। কোনটির দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ অম্লীয় এবং ক্ষারীয় না? নিরক্ষেপ। পিএইচ এলাবোরেশন তারপরে হচ্ছে এবং হলো পজিশন অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। পিএইচ লগ এইচ প্লাস। আবার পিএইচ হলো এমন একটি রাশি যার দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণী অ্যাসিডিক, ক্ষারীয় না নিরক্ষেপ। নিরক্ষেপ হলে পিএইচ হয় 7, অ্যাসিডিক হলে পিএইচ 7 এর কম, আর ক্ষারীয় হলে 7 এর বেশি।
কোনো জলীয় দ্রবণের পিএইচের মান 7-এর কম হলে দ্রবণটি কোনটি হবে অ্যাসিডিটিক? জলীয় দ্রবণে অ্যাসিডিটিক হলে এর পিএইচ মান কোনটি? সেটি হচ্ছে 6। জলীয় দ্রবণে ক্ষারীয় হলে পিএইচ কোনটি? ক্ষারীয় হলে সেটি হচ্ছে 8। নদ নদী পানি কেমন হয়? ক্ষারীয়। পিএইচের মান কত হলে বেশিরভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায়? 5-এর কম হলে। জলজ উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে পিএইচের সহনীয় মাত্রা কত? 6 থেকে 7। ইলিশ মিঠা পানিতে ডিম ছাড়ে কেন? সেটি হচ্ছে লোনা পানিতে ডিম নষ্ট হয়ে যায় বলে। পানি ঘোলাটে হলে জলজ উদ্ভিদ সমূহ সালোকসংশ্লেষণে বাধা হয়। জলজ প্রাণী ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না। জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন 1 লিটার পানিতে ন্যূনতম 5 মিলিগ্রাম অক্সিজেন। নদ নদী পানির পিএইচ 6 থেকে 8 এর মধ্যে। পিএইচের মান খুবই গুরুত্বপূর্ণ নদ নদীর জন্য, খালবিলের জন্য, মাটির জন্য। পানির পিএইচ অধিক কমে গেলে পোনা মাছ মারা যাবে, মাছ রোগাক্রান্ত হবে, জলজ প্রাণীর খনিজ পদার্থের অভাব হবে। সোহানদের পুকুরের পানি খুব ঘোলাটে, তারা এই পুকুরে ময়লা আবর্জনাও ফেলে। পুকুরটিতে জলজ উদ্ভিদের কোন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়? সালোকসংশ্লেষণ। পুকুরটির পানিতে দ্রবীভূত থাকতে পারে মাটি, বালি এবং গ্রিজ। পানিতে বিভিন্ন রকমের অদ্রবণীয় পদার্থ যেমন বালি, তৈল, গ্রিজ জমা হয়। উপরে অদ্রবণীয় পদার্থগুলো পানিতে মিশ্রিত হলে কী ঘটে? পানি ঘোলা হয়। উদ্দীপকের অদ্রবণীয় পদার্থগুলো জমা হওয়ার ফলে জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। মাছ বা অন্য প্রাণী ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না। ঘূর্ণিঝড় সিডর আঘাতে শামীম সাহেবের পুকুরের পানির লবণের পরিমাণ বেড়ে গেলে শামীম সাহেবের পুকুরের পানিতে কোনটি বৃদ্ধি পাবে? সেটি হচ্ছে দ্রবণ ক্ষমতা। পুকুরটির দ্রবীভূত অক্সিজেন কমে যাবে, উদ্ভিদ ও প্রাণী মারা যাবে, বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। ভূপৃষ্ঠে পানি দ্বারা আবৃত শতকরা 75% ভূগর্ভে পানি দূষিত ও ব্যবহারের ও অনুপযোগী হওয়ার কারণ হচ্ছে আর্সেনিক। কৃষিকাজে বা শিল্প কারখানায় ব্যবহার অনুপযোগী হচ্ছে লোনা পানি। যেসব প্রক্রিয়া পানি বিশুদ্ধ করা হয় সেগুলোকে পরিস্রবণ, ক্লোরিনেশন, স্ফুটন এবং পাতন ইত্যাদি। তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থ আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় পরিস্রবণ। ফিল্টার ব্যবহার করে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পদ্ধতিকরণ হচ্ছে পরিস্রবণ। পানি বিশুদ্ধকরণের জন্য ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইট NaOCl। ক্লোরিন ছাড়াও পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করে ওজোন O3 গ্যাস অথবা অতিবেগুনি রশ্মি। স্ফুটন শুরু হওয়ার পর পানি জীবাণুমুক্ত হয় 15 থেকে 20 মিনিট ফুটালে। ওষুধ তৈরির জন্য বিশুদ্ধ পানির পদ্ধতি হচ্ছে পাতন। ভূপৃষ্ঠে পানি দ্বারা আবৃত শতকরা কত ভাগ? সেটি হচ্ছে 75%। কোন পানি কৃষিকাজে ব্যবহার অনুপযোগী? সেটি হচ্ছে লবণাক্ত পানি। তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে কী বলে? সেটি হচ্ছে পরিস্রবণ। পানি বিশুদ্ধকরণ কিভাবে করা হবে তা নির্ভর করে মূলত এটি কোন কাজে ব্যবহৃত হবে তার উপর। স্বাভাবিক খাওয়ার জন্য অত্যন্ত বিশুদ্ধ পানি লাগলেও জমিতে সেচ কাজের জন্য তত বিশুদ্ধ পানি দরকার হয় না। তবে যেসব প্রক্রিয়ায় সাধারণত পানি বিশুদ্ধ করা হয় সেগুলো হলো পরিস্রবণ, ক্লোরিনেশন, স্ফুটন এবং পাতন ইত্যাদি। ফিল্টার ব্যবহার করা হয় কোন প্রক্রিয়ায়? পরিস্রবণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি? বালির স্তর। পানিতে অদ্রবণীয় ধূলি, বালির কণা সহ নানা ময়লা আবর্জনা কণা পরিস্রবণের মাধ্যমে পানি থেকে দূর করা যায়। খুব শুকনো কাপড় ব্যবহার করে পরিস্রবণ করা হয়। এছাড়া ফিল্টার ব্যবহার করে পরিস্রবণ করা হয়। CaOCl ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে? সেটি হচ্ছে ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? সেটি হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট। কোনটি দ্বারা পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করে? সেটি হচ্ছে অতিবেগুনি রশ্মি। সোডিয়াম হাইপোক্লোরাইটের সংকেত নিচের কোনটি? সেটি হচ্ছে NaOCl।
পানির মধ্যে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকলে তা বিভিন্ন জীবাণুনাশকের সাহায্যে দূর করতে হয়। এইসব জীবাণুনাশকের মধ্যে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস, Cl2, এছাড়া ব্লিচিং পাউডার, CaOCl, CI এবং কিছু পদার্থ যেগুলোর মধ্যে রয়েছে ক্লোরিন আছে, জীবাণু ধ্বংস করতে পারে যেসব পদার্থ ব্যবহার করা হয়। বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট ব্যবহার করা হয় তা মূলত সোডিয়াম হাইপোক্লোরাইট, NaOCl। ক্লোরিন ছাড়া ওজোন O3 গ্যাস দিয়ে অর্থাৎ অতি বেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়। সোডিয়াম হাইপোক্লোরাইটের মধ্যে থাকা কোন উপাদানটি পানির রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে সেটি হচ্ছে Cl। একটি পাত্রে পানি দিয়ে তাপ দিয়ে বাষ্পে ও পরে ঠান্ডা করা হলে প্রক্রিয়াটিকে কি বলা হয়? পাতন। পানি বিশুদ্ধকরণ পদ্ধতিগুলো হলো পরিস্রাবন, ক্লোরিনেশন, তারপর হচ্ছে স্ফুটন। সাধারণত পানি বিশুদ্ধ করা যায় পরিস্রাবন প্রক্রিয়া, ক্লোরিনেশন প্রক্রিয়া, পাতন প্রক্রিয়া। পরিস্রাবনে পানি জীবাণুমুক্ত হয় না, অদ্রবণীয় পদার্থ দূর করে। পানি বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় ব্লিচিং পাউডার, সোডিয়াম হাইপোক্লোরাইট। ক্লোরিনেশন এর ফলে পানি জীবাণুমুক্ত হয় প্রক্রিয়া NaOCl ব্যবহৃত হয়। খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে পাতন করা হয়। পানির বাষ্পীভবন ও ঘনীভবন একত্র করা হয়। পানিতে অদ্রবণীয় ধুলাবালির কণা কিংবা নানা রকমের ময়লা আবর্জনা দূর করতে সাহায্য করে পরিস্রাবন। বিশেষ করে বাসাবাড়িতে যে ফিল্টার ব্যবহার করা হয় তাতে অনেক উন্নত মানের সামগ্রীর মাধ্যমে পরিস্রাবন করা হয়। খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে পানিকে পাতন প্রক্রিয়া বিশুদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় পানির বাষ্পীভবন ও ঘনীভবন একত্র করা হয়। ঔষধ তৈরি ও রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার কাজে বিশুদ্ধ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা যায়। রহিম বিশুদ্ধ করার জন্য একে বালি স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করল। রহিমের কৃত বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি কিরূপ? পরিস্রাবন উপরের প্রক্রিয়ার ফলে পানিতে অদ্রবণীয় পদার্থ দ্রবীভূত হয় এবং পানিতে বিদ্যমান আর্সেনিক মুক্ত হয়। তারপরে হচ্ছে পানি বিশুদ্ধ করার জন্য পানিতে একটি যৌগ করা হলো। পানিতে ক্লোরিন বিদ্যমান ও উদ্দীপকের বিশুদ্ধকরণ প্রক্রিয়া কোনটি? সেটি হচ্ছে ক্লোরিনেশন। উক্ত বিশুদ্ধকরণ প্রক্রিয়া সেটি হচ্ছে পানিতে ব্লিচিং পাউডার যৌগের অনুরূপ পানিতে ক্লোরিন গ্যাস যৌগের অনুরূপ ওজোন গ্যাস করেও করা যায়। রুষা তার বাসায় পানি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করে। প্রক্রিয়াটি হলো স্ফুটন। পানি উক্ত প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করানো সম্ভব হয়েছে, সহজ ও সাশ্রয়ী হয়েছে। বেশ কিছু পদ্ধতি পানি বিশুদ্ধ করা যায়, যেমন পরিস্রাবন, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন প্রভৃতি। এর মধ্যে সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি হলো স্ফুটন। সাধারণত স্ফুটন শুরু হওয়ার জন্য পানিকে 15 থেকে 20 মিনিট ফোটালে পানি জীবাণুমুক্ত হয়। স্ফুটনের সাহায্যে সহজে পানি জীবাণুমুক্ত করা গেলেও পানিতে থাকা অদ্রবণীয় পদার্থগুলো দূরীভূত করা সম্ভব হয় না। তাই স্ফুটনের পরে অনেকেই ছাঁকনির সাহায্যে সেগুলো দূরীভূত করে থাকে। পানির বাষ্পীভবন এবং প্লাস পানির ঘনীভবন পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া। উদ্দীপকে পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া কোনটি? সেটি হচ্ছে পাতন। প্রক্রিয়াটি হচ্ছে ওষুধ তৈরির কারখানায় ব্যবহারে খুব বিশুদ্ধ পানি পাওয়া যায়। কৃষিকাজে মাটির উর্বরতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় রাসায়নিক সার, জৈব সার। পোকামাকড় মারার জন্য ব্যবহার করা হয় কীটনাশক। টাইফয়েড জ্বর, কলেরা, আমাশয় সংক্রামক, হেপাটাইটিস বি পানিবাহিত রোগ। আমেরিকার হিটকার মৃত হিসেবে ঘোষণা করা হয় 1960 সালে। ডিটারজেন্ট তৈরি করার শ্রেষ্ঠ বর্জ্য রোদে ফেলার ফলে
সেখানে বেড়ে গিয়েছিল ফসফেটের মাত্রা। পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে জন্মাতে সাহায্য করে শ্যাওলা। পানিতে ক্ষতিকর ধাতব পদার্থ পারদ, সীসা, আর্সেনিক ইত্যাদি খিটখিটে মেজাজ, শরীরে জ্বালাপোড়া, রক্তশূন্যতা, কিডনি বিকল হওয়ার কারণ হচ্ছে সীসা। ত্বক এবং গ্যাসের পাকস্থলী রোগ সৃষ্টি করে আর্সেনিক। জাপানের ফুকুশিমা শহরে তেজস্ক্রিয় দুর্ঘটনার কারণ হচ্ছে সুনামি। কৃষিকাজে রাসায়নিক জৈব সার ব্যবহারের কারণ কোনটি? সেটি হচ্ছে মাটির উর্বরতার বৃদ্ধি। কোনটি পানিবাহিত রোগ? সেটি হচ্ছে কলেরা। কৃষিকাজে পোকামাকড় দমনের জন্য কী ব্যবহার করা হয়? কীটনাশক। আমেরিকার ইরিরুদকে কত সালে মৃত হিসেবে ঘোষণা করা হয়? 1960 সালে। আমেরিকার হিরিরুদ কোন রাসায়নিক পদার্থ বেড়ে যাওয়ার সেটি মৃত হ্রদে পরিণত হয়? সেটি হচ্ছে ফসফেট। পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে কোনটি জন্মায়? সেটি হচ্ছে শ্যাওলা। পানিতে খুব বেশি সীসা থাকলে নিম্নের কোন প্রভাবটি মানবদেহে দেখা দিতে পারে? মস্তিষ্কের বিকল হওয়া। পানিতে থাকা নানা ধরনের ক্ষতিকর ধাতব পদার্থ পারদ, সীসা, আর্সেনিক ইত্যাদি থাকলে তা মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। পারদের অপ্রভায় মানুষের মস্তিষ্ক বিকল হওয়ার পাশাপাশি ত্বকের ক্যান্সার কিংবা বিকলাঙ্গ হতে পারে। সীসার প্রভাবে বৃত্তশূন্যবোধ, শরীরে জ্বালাপোড়া, রক্তশূন্যতা, কিডনি বিকল হওয়া এমনকি পরিমাণে বেশি হলে মস্তিষ্ক বিকল হতে পারে। আর্সেনিকযুক্ত পানি বেশ করলে আর্সেনিকোসিস, ত্বক এবং ফুসফুসের ক্যান্সার এবং পাকস্থলীর রোগ হয়। পানিতে কোনটির পরিমাণ খুব বেশি হলে শরীরে জ্বালাপোড়া করে? সেটি হচ্ছে সীসা। পানিতে আর্সেনিক থাকলে কী রোগ হয়? পানিতে আর্সেনিক থাকলে ত্বক ও ফুসফুসের ক্যান্সার হয়। কোনটি তেজস্ক্রিয় পদার্থ? সিজিএম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। জাপানের ফুকুশিমা শহরে তেজস্ক্রিয় দুর্ঘটনার কারণ কোন দুর্যোগ? সেটি হচ্ছে সুনামি। জাপানের ফুকুশিমা শহরে ঘটে যাওয়া তেজস্ক্রিয় ঘটনাটি কবে ঘটেছিল? 11 মার্চ 2011। কৃষিকাজে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রাসায়নিক সার, জৈব সার। পোকামাকড় মারার জন্য ব্যবহার করা হয় সেটি হচ্ছে কীটনাশক। পানিবাহিত রোগ, টাইফয়েড, আমাশয় এবং হেপাটাইটিস বি। অজৈব পদার্থগুলো হলো অ্যাসিড, ক্ষার, লবণ। পানিতে পারদ থাকলে মানবদেহে যে সমস্যা দেখা দেয়: মস্তিষ্ক বিকল হওয়া, ত্বকের ক্যান্সার এবং বিকলাঙ্গ হওয়া। পারদ দ্বারা সংঘটিত রোগগুলো হলো মস্তিষ্ক বিকল হওয়া, ত্বকের ক্যান্সার। সীসাযুক্ত পানি পান করলে বৃত্তশূন্যতা বোধ হয়, রক্তশূন্যতা দেখা দেয় এবং কিডনি বিকল হয়। কিছু রাসায়নিক পদার্থ খুব বেশি নদীর পানিতে মিশ্রিত থাকলে তা নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যেমন গোবর। উদ্দীপকে দ্রবীভূত পদার্থের সাথে কোন বিক্রিয়াটি করে? সেটি হচ্ছে চিনি। উদ্দীপকের ঘটনার ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্য নেমে আসতে পারে। ওই নদী বেশ কিছুদিন পর মরা নদীতে পরিণত হতে পারে। তেজস্ক্রিয় পদার্থ পানিতে আসতে পারে, এর জ্বলন্ত প্রমাণ হলো সম্প্রতি ফুকুশিমা শহরে ঘটে যাওয়া তেজস্ক্রিয় দুর্ঘটনা। এই দুর্ঘটনার সুনামির কারণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কারখানা থেকে প্রচুর তেজস্ক্রিয় পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি কত তারিখ ঘটেছিল? সেটি হচ্ছে 11 মার্চ 2011। উক্ত পদার্থ জীবদেহে ক্যান্সার সৃষ্টি করে, জীবদেহে শ্বাস প্রশ্বাস জনিত রোগ সৃষ্টি করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া তৈরি করে। গত 100 বছরে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। বরফ গলা পানির শেষ গন্তব্য হচ্ছে সমুদ্র। পানির সকল উৎস লবণাক্ত হয়ে পড়ে, সেটি হচ্ছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধিতে। পানির লবণাক্ত বৃদ্ধিতে কমে যাবে দ্রবীভূত অক্সিজেন।
উচ্চতা বৃদ্ধির কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। নাতিশীতোষ্ণ এলাকায় বৈশ্বিক উষ্ণতার প্রভাবে শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়ে হতে পারে বন্যা। বৈশ্বিক উষ্ণতার ফলে বাংলাদেশের গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বাড়ায় 47 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের 1/3 পানি নিচে চলে যায় বৈশ্বিক উষ্ণতার প্রভাবে। চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখণ্ডে আনা হয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মালদ্বীপ ও ভারতের কিছু অংশের জনসংখ্যা বড় একটি অংশ জলবায়ু শরণার্থী। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে প্রায় কত বৃদ্ধি পেয়েছে, সেটি হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে 100 বছর আগে তা কত ছিল, সেটি হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। বৈশ্বিক উষ্ণতার ফলে কোনটি হয়? বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। লবণাক্ততা বৃদ্ধির ফলে পানির কোন উপাদানটি হ্রাস পাবে, সেটি হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে? নাতিশীতোষ্ণ অঞ্চলে। বৈশ্বিক উষ্ণতার ফলে বাংলাদেশের গ্রীষ্মকালে তাপমাত্রা সর্বোচ্চ কত হয়, সেটি হচ্ছে 47 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের কতটুকু অংশ পানির নিচে চলে যাবে? 1/3। বাংলাদেশের কোন অঞ্চলে চিংড়ি চাষের জন্য নালা কেটে মূল ভূখণ্ডে লবণাক্ত আনা হয়? দক্ষিণ পশ্চিমাঞ্চলে। লবণাক্ততা মিঠা পানিকে বৈশ্বিক উষ্ণতার অন্যতম প্রভাব। এর প্রভাব বাংলাদেশে ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। যার প্রভাব পরবর্তীতে বিশেষ আকার দেখা দিতে পারে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অনেক জেলায় চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখণ্ডে আনা হচ্ছে। ফলস্বরূপ ওইসব এলাকায় ভূগর্ভের পানির সহ মিঠা পানির অন্যান্য উৎস লবণাক্ত হয়ে পড়ছে। এমনকি 10 থেকে 15টি গ্রামের মানুষকে একটি মাত্র পুকুরের পানি ব্যবহার করতেও দেখা যায়। দেশের কোন জেলা চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে, সেটি হচ্ছে সাতক্ষীরা। কোন দেশের জনসংখ্যা বড় অংশ জলবায়ু শরণার্থীতে পরিণত হয়েছে? মালদ্বীপ এবং ভারত। বৈশ্বিক উষ্ণতার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, বৃষ্টিপাতের পরিমাণের ধরন পরিবর্তন হয়, মিঠা পানির উৎসে লবণাক্ততা বেড়ে যায়। সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার যেসব দেশের জনসংখ্যার বড় একটি অংশ শরণার্থী পরিণত হচ্ছে, সেটি হচ্ছে মালদ্বীপ এবং ভারত। ইতিমধ্যে বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতার প্রভাব শুরু করেছে, সেটি হচ্ছে বায়ুমণ্ডল তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। উপরোক্ত প্রভাবের ফলে বাংলাদেশ বঙ্গোপসাগর পানির উচ্চতা বেড়ে যেতে পারে। গ্রীষ্মকালে শীতকাল এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মিঠা পানির উৎসে লবণাক্ত বৃদ্ধি করতে পারে। বৈশ্বিক উষ্ণতার ফলে মিঠা পানিতে লোনা পানির অনূহ্য প্রবেশ ঘটে। বাংলাদেশের সাতক্ষীরা জেলায় চিংড়ি চাষের জন্য ইচ্ছাকৃতভাবে এ কাজটি করা হয়। এতে এলাকার সাধারণ মানুষের জলবায়ু শরণার্থীতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখিত উষ্ণতা বৃদ্ধির ফলে গ্রীষ্মকালে উচ্চতা কত ডিগ্রি সেলসিয়াস দেখা যায়? সেটি হচ্ছে 47 ডিগ্রি সেলসিয়াস দেখা যায়। উল্লেখিত এলাকায় মিঠা পানির উৎস লবণাক্ত হয়ে যাচ্ছে, তীব্র পানি সংকট দেখা দিচ্ছে, লোকজন পুকুরের পানি ব্যবহার করছে। ভূগর্ভে পানি সঞ্চালনে সাহায্য করে। বনভূমি পানির দূষণ কমানোর জন্য রক্ষা করতে হবে। জলাভূমি এবং বনভূমি শহরাঞ্চলে পানি দূষণের একটি কারণ হচ্ছে বৃষ্টির পানির প্রবাহ কংক্রিটের পরিবর্তে ব্যবহার করা হয় এমন একটি পদার্থ গ্রাভেল। বাংলাদেশ পানি দূষণ প্রতিরোধের কৌশল জনসচেতনতা বৃদ্ধি। শিল্প কারখানার সৃষ্ট পানি বর্জ্য পানি দূষিত হয়। নদীর পানি শিল্প কারখানার বর্জ্য পরিশোধন কাজের ব্যবস্থাই হলো ইপিটি। এর পূর্ণ হচ্ছে ইনফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্টস, ইটিপি। পানির দূষণ প্রতিরোধ করা যায় আবাদি জমির চারপাশে পুকুর খনন করে। পানি ছাড়া কোনোভাবে উন্নয়ন সম্ভব নয়। কৃষি প্রধান দেশের বন্যপ্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করা ছাড়া কোন কাজে বনভূমি ভূমিকা রাখে? সেটি হচ্ছে ভূগর্ভস্থ পানি সঞ্চালনের সাহায্যে। শহরাঞ্চলে বৃষ্টির পানি প্রবাহ কোন দূষণের বড় একটি কারণ? পানি দূষণ। কংক্রিটের পরিবর্তে কোনটি ব্যবহার করে বৃষ্টির পানি ভূগর্ভে জমা করা হয়? সেটি হচ্ছে গ্রাভেল। ইপিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফ্লুয়েন্স ট্রিটমেন্ট
প্যালেন্ট ইটিপি কি? সেটি হচ্ছে বজ্র পরিশোধনের ব্যবস্থা। ইটিপি ব্যবস্থা ব্যবহার হয় কি উদ্দেশ্যে? শিল্প কারখানা বজ্র পরিশোধনে। ইপিটি তৈরি কিসের উপর নির্ভরশীল? কি ধরনের ক্ষতিকর বজ্র পানিতে বিদ্যমান? কোনটি ব্যবহার করে মাটির উচ্চতা বাড়ালে মাটির ক্ষয় রোধ করা যাবে? জৈব সার। পানি দূষণ কমানোর রক্ষা করতে পারে, সেটি হচ্ছে জলাভূমি এবং বনভূমি। শহরাঞ্চলে পানি দূষণের কারণ হচ্ছে নদী তীর কারখানার স্থাপন, জনগণকে অসচেতনতা, অপরিকল্পিত নগরায়ণ। শহর অঞ্চলে পানি দূষণ প্রতিরোধ করা যেতে পারে বাসা বাড়িতে ছাদে বৃষ্টির পানি সংগ্রহ করে। তারপরে হচ্ছে গ্রোভেল জাতীয় ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করে বড় গর্ত বা খাল তৈরি করে বৃষ্টির পানি ধরে রাখা যেতে পারে। তার একজন কৃষক একই জমিতে বছরের পর বছর চাষ করার ফলে তার জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। একজন কৃষিবিদের শরণাপন্ন হলে কৃষিবিদ তাকে এক ধরনের সার ব্যবহার করতে বলে, যা বৃষ্টির জন্য পানি ধরে রাখতে সাহায্য করে। বিভিন্ন ক্ষতিকর পদার্থ দ্বারা সংঘটিত পানি দূষণ কমায়। কৃষিবিদ তাকে কোন সার ব্যবহার করতে বলেছিল? সে জৈব সার। উদ্দীপকের ক্ষতিকর পদার্থগুলো হচ্ছে কীটনাশক, নাইট্রোজেন যৌগ, ফসফরাস যৌগ। নদী ভাঙন, নদীর গতি পরিবর্তন, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ প্রভৃতি পানির উৎসের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশ বন্যা প্রবণ হওয়ার কারণ: ভৌগোলিক অবস্থান, করতা, বিভিয়ানা শাখা বরাক এসব এখন মরা নদী। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফলে শুকিয়ে মরে যাচ্ছে মনোজ কুমার ও বিরল নদ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মারা গেছে হামকুড়া ও হরিহর নদী। ঢাকা শহরে দৈনিক বজ্র উৎপন্ন হয় 500 মেট্রিক টন। ভারত সরকার গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে। 1975 সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি হয়। 1977 সালে ভারত ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন করার পরিকল্পনা করেছে। শিলিগুড়ি করিডর দিয়ে টিপাই মুখে বাঁধ নির্মিত হলে পানি শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ পূর্বাঞ্চল। নিচের কোনটি পানির উৎসের হুমকি? নদী ভাঙন। বাংলাদেশের বন্যা প্লাবন হওয়ার কারণ কোনটি? সেটি হচ্ছে দরিদ্রতা। নিচের কোনটি মরা নদী? বাংলাদেশ বন্যা প্লাবন হওয়ার কারণ হচ্ছে দূষণ। নিচের কোনটি মরা নদী? সেটি হচ্ছে বিভিয়ানা। ঢাকা শহরে দৈনিক কী পরিমাণ বজ্র পানি নদীতে পড়ে গিয়েছে? সেটি হচ্ছে প্রায় 250 মেট্রিক টন। দক্ষিণ পূর্ব অঞ্চলে কোন নদীটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে গেছে? হরিহর। কত সালে ভারত সরকার গঙ্গার পানিতে গতিপথ পরিবর্তন করে? 1975 সালে। গঙ্গার পানিতে বন্টন নিয়ে ভারতের সাথে কত সালে বাংলাদেশের চুক্তি হয়? সেটি হচ্ছে 1977 সালে। ভারত কোনটি পানির গতিপথ পরিবর্তন করে শিলিগুড়ি করিডর দিয়ে পূর্বাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করেছে? ব্রহ্মপুত্র। ভারত টিপাই মুখে বাঁধ নির্মাণ করলে বাংলাদেশ কোন অঞ্চলে বিশাল এলাকা পানি শূন্য হয়ে পড়বে? সেটি হচ্ছে পূর্বাঞ্চল। আমাদের দেশের বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল কোথায়? ভারতে। বাংলাদেশে পানির উৎস হুমকির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনজনিত হুমকি, নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, অপরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা। যেসব নদ মরে গেছে: মনোজ, বড়াল, কুমার। নদীর গতিপথ পরিবর্তিত হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ফলে। নদী দখল করে আবাসিক এলাকা গড়লে বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে। বনভূমির বৃষ্টিপাতে সাহায্য করে, ভূগর্ভে পানি সঞ্চালনে সাহায্য করে, বন্য প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। বাংলাদেশের পানি দূষণের প্রতিরোধের কৌশল হচ্ছে জলভূমি এবং জনসচেতনতা বৃদ্ধি। ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হওয়া সত্ত্বেও অপরিকল্পিত বজ্রের ব্যবস্থাপনা করার কারণে আশেপাশের বেশ কয়েকটি নদী মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আরেকটি শহরের আশেপাশের নদীগুলোর একই অবস্থা। উদ্দীপকের উপর গুরুত্বপূর্ণ শহর কোনটি? সেটি হচ্ছে চট্টগ্রাম।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের আশেপাশের নদীগুলো হলো বুড়িগঙ্গা, বালু এবং শীতলক্ষ্যা। জাতিসংঘ পানি বন্টন নিয়ে আন্তর্জাতিক সমঝোতা চুক্তি করে 1997 সালে। 1971 সালে রামসার কনভেনশন হয়। 2 ফেব্রুয়ারি রামসার অবস্থিত ইরানে। 1971 সালে ইরানের রামসার ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া জলভূমি সংক্রান্ত সিদ্ধান্ত হলো রামসার কনভেনশন। বাংলাদেশের জলভূমি সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করে 1973 সালে রামসার কনভেনশন সংশোধন করা হয়। 1972 সালে 1987 সালে সর্বপ্রথম আন্তর্জাতিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয়। 1966 সালে হেলসিঙ্কিতে আন্তর্জাতিক আইন সমিতির অনুষ্ঠিত সম্মেলনে 52তম সম্মেলন আন্তর্জাতিক আইন কমিশনার গ্রহণকৃত রিপোর্টকে বলা হয় হেলসিঙ্কি নিয়ম। 1997 সালে পানি বন্টন চুক্তি জাতিসংঘের সাধারণ সভায় কনভেনশন হিসেবে গ্রহণ করে 21 মে কত সালে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহার চুক্তি স্বাক্ষরিত হয়? সেটি হচ্ছে 1977 সালে। রামসার কোথায় অবস্থিত? রামসার ইরানে অবস্থিত। 1971 সালের 2 ফেব্রুয়ারি ইরানের রামসার ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া জলভূমি সংক্রান্ত সিদ্ধান্ত সমূহ রামসার কনভেনশন। কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে রামসার কনভেনশন সিদ্ধান্ত নেওয়া হয়? সেটি হচ্ছে ইউনেস্কো। সর্বপ্রথম কত সালে আন্তর্জাতিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয়? 1966 সালে। কোন তারিখে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহার কনভেনশন অনুষ্ঠিত হয়? 21 মে। বাংলাদেশের জলভূমি সংক্রান্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর হারে কত সালে? সেটি হচ্ছে 1973 সালে। আন্তর্জাতিক আইন সমিতির 52তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? হেলসিঙ্কিতে। কত সালে হেলসিঙ্কিতে আন্তর্জাতিক আইন সমিতির 52তম সম্মেলন অনুষ্ঠিত হয়? সেটি হচ্ছে 1966 সালে। বাংলাদেশের জলভূমি সংক্রান্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে 1971 সালে। 1973 সালে রামসার কনভেনশন সংশোধন করা হয়। 1982 সালে। 1987 সালে। পাহাড়ি ঝর্ণা থেকে শ্রেষ্ঠ নদী সাগরে গিয়ে পড়ে। সাগর, মহাসাগর বা সমুদ্রে একে অপরের সাথে সংযুক্ত। উদ্দীপকের উৎসগুলোতে প্রাপ্ত সম্পদগুলো কিরূপ? সেটি হচ্ছে সর্বজনীন বিষয়। উদ্দীপকে পানির উৎসগুলো হচ্ছে সমূহের আধিপত্য নিয়ে রাজনৈতিক বৈরতা রয়েছে। মধ্য নদীর দূষণ, কারখানার বর্জ্য, মানব শ্রেষ্ঠ। মানবদেহে শতকরা কত ভাগ পানি? 70 থেকে 90 ভাগ। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল? পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল। কত ডিগ্রি তাপমাত্রা পানির ঘনত্ব সবচেয়ে বেশি? সেটি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। 1 ঘনমিটার পানির ভর কত? 10³ কেজি। 1 কিউবিক মিটার ভর কত? 1000 কেজি। কোনটি সার্বজনীন দ্রাবক পানি? কোনটি উভধর্মীয় পদার্থ? পানি কি ধরনের যৌগ? পানি অবধর্মীয় যৌগ পদার্থ। উদ্দীপকের যে মাধ্যমে জন্মে তার গঠনে বিদ্যমান হচ্ছে H এবং O। পানির pH নিরীক্ষক এর মান কত? সেটি হচ্ছে 7। 1 ঘনমিটার পানির ভর কত? 1000 কেজি। 1 কিউব মিটার পানির ভর 1000 কেজি। পানির প্রধান উৎস হচ্ছে সমুদ্র। নিচের কোনটি শুধু পানিতে জন্মে? সেটি হচ্ছে সিঙ্গারা। কোন জলজ উদ্ভিদ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে? শ্যাওলা। শাপলা ফুলের গাছ মাছের আঘাতে ভেঙে যায় না কেন? কাণ্ড অত্যন্ত নরম হওয়ায়। কোন উদ্ভিদ ও মাটি পানি উভয় জায়গায় জন্মায়? সেটি হচ্ছে কেশরদাম। আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা কত ভাগ মাছ থেকে আসে? সেটি হচ্ছে 80 ভাগ। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য
1 লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? 5 মিলিগ্রাম। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 10 লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম CO2 প্রয়োজন? সেটি হচ্ছে 50। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। 125 মিলিগ্রাম অক্সিজেন কত লিটার পানিতে থাকবে? সেটি হচ্ছে 25। জলজ প্রাণীতে দ্রবীভূত অক্সিজেনের সাহায্যে নিজেদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকতে হবে। সুতরাং 125 মিলিগ্রাম অক্সিজেন 125 ভাগ 5 = 25 লিটার পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে। দ্রবীভূত অক্সিজেন পরিমাণ কমে গেলে জলজ ও প্রাণীগুলোর সমস্যা হতে পারে। আর দ্রবীভূত অক্সিজেন একেবারেই না থাকলে মাছসমূহ অন্যান্য প্রাণী বাঁচতে পারবে না। জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানির pH কত প্রয়োজন, কত কম হওয়া প্রয়োজন? সেটি হচ্ছে 6 থেকে 8। pH এর মান কত এর কম হলে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হয়? 6। অ্যাসিডের পরিমাণ pH এর মান হচ্ছে কমে। ভূপৃষ্ঠের পানি শতকরা কত ভাগ লবণাক্ত? 97 ভাগ। ভূপৃষ্ঠের মোট পানির শতকরা কত ভাগ মিঠা পানি? 1%। পানিতে রোগ জীবাণু ধ্বংসের জন্য কোনটি করা হয়? ক্লোরিনেশন। পানি বিশুদ্ধ করার অন্যতম পদার্থ হচ্ছে Cl2। নিচের কোনটি জীবাণুনাশক নয়? সেটি হচ্ছে CaOCl, Ci এবং N2O। ব্লিচিং পাউডার সংকেত কোনটি? CaOCl, Ci। ব্লিচিং পাউডারের সংকেত কোনটি? সেটি হচ্ছে CaOCl, Ci। পানি বিশুদ্ধকরণ হিসেবে কোনটি কাজ করে? CaOCl। পানি বিশুদ্ধ করার পরিশ্রমণ পদ্ধতি কি? সেটি হচ্ছে বালির স্তরের ভেতর দিয়ে চালনা করে। বন্যার সময় খাবারের পানি বিশুদ্ধ করা হয় কোনটি দ্বারা? সেটি হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট দ্বারা। পানি বিশুদ্ধকরণ স্ফুটন প্রণালী কোনটি? সেটি হচ্ছে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে বোতলজাত পানি। কোন পদ্ধতিকরণ বিশুদ্ধকরণ করা যায়? ক্লোরিনেশন। স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হয়? সেটি 15 থেকে 20 মিনিট। বাসা বাড়িতে সাধারণত কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা যায়? স্ফুটন। ঔষধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা যায়? পাতন। ভূগর্ভস্থ পানি বিশুদ্ধকরণের কারণ কোনটি? আর্সেনিক। আমেরিকার উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদের নাম কোনটি? ইরি। বাংলাদেশের কোন নদীকে ইরি হ্রদের সাথে তুলনা করা হয়েছে? বুড়িগঙ্গা। দূষণের কারণে সম্পদের অনুপযোগী হওয়ার সবচেয়ে বড় প্রমাণ কোনটি? নদ নদীর পানি। কোনটি কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়? সিলভারের কারণে ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোনটি? CH3। মানবদেহে পারদের ক্ষতিকারক প্রভাব কোনটি? বিকলাঙ্গ হওয়া। সীসা যুক্ত পানি পান করলে নিজের কোনটি হতে পারে? রক্ত শূন্যতা। পানিতে বিদ্যমান ক্ষতিকর পদার্থ সীসার কারণে কোন ধরনের রোগ হতে পারে? কিডনি বিকল হওয়া। ভূগর্ভস্থ পানির ক্ষতিকর রাসায়নিক পদার্থ হচ্ছে আর্সেনিক। আর্সেনিক যুক্ত পানি পান করলে কোন রোগটি হয়? ত্বকের ক্যান্সার হয়। পানিতে নিচের কোনটির মাত্রাতিরিক্ত উপস্থিতি পাকস্থলীর রোগ সৃষ্টি করে? সেটি হচ্ছে আর্সেনিক। কোনটি নদ নদী বন্যা নিয়ন্ত্রণ করে বাঁধের জন্য মরে গেছে? সেটি হচ্ছে মনোজ। বাঁধ নির্মাণের ফলে পানির প্রবাহ বিঘ্নিত হয়ে নদীগুলো শুকিয়ে মরে যাচ্ছে। সেটি হচ্ছে বড়াল কুমার। নানাবিধ কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য নদী শুকিয়ে মরা নদীতে পরিণত হয়েছে। বন্যা ও মাটির ক্ষয়জাত কারণে করতোয়া, বিরিয়ানা সাফাইগত পড়েছে। কত সালে ভারত সরকার গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে? 1975 সালে। কত সালে পদ্মা নদীর পানি বন্টন হয়? সেটি হচ্ছে 1977 সালের। রামসার কনভেনশন কত তারিখে হয়েছিল? 1971 সালের 2 ফেব্রুয়ারি। কত সালে রামসার কনভেনশন চুক্তি হয়? 1971 সালে। রামসার কনভেনশন কোথায় অনুষ্ঠিত হয়? ইরান।
রামসার কনভেনশন কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে? জলভূমি সংক্রান্ত রামসার কনভেনশন কত সালে সংশোধন করা হয়? 1972 সালে। একের অধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি কোন দেশে অন্য দেশে অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে সেই চুক্তিটি কত সালে গৃহীত হয়? এটি হচ্ছে 1957 সালে। বিশুদ্ধ পানি কখনো অ্যাসিড হিসেবে কাজ করে, কখনো ক্ষার হিসেবে কাজ করে। পানি পিএইচ মান কমলে রোগব্যাধি বাড়বে, পানির খনিজ পদার্থ কমে যাবে, মাছের অঙ্গের বিকাশ হবে না। পানি বিশুদ্ধ করে জীবনাশক হিসেবে কাজ করে, সেটি Cl2, CaOCl, ClNaOCl। পানি 20-30 মিনিট ধরে ফুটালে পানি জীবাণুমুক্ত হয়, বাসা বাড়িতে খাওয়ার উপযোগী হয়। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নদীর পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে, মাছের উৎপাদন কমে যাবে, পানির অক্সিজেন কমে যাবে। পানিতে প্রচুর শ্যাওলা জন্মায়, ফসফেট খুব বেড়ে গেলে, নাইট্রোজেন খুব বেড়ে গেলে। পানিতে তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে মাটি দূষিত করে, মরণব্যাধি রোগ সৃষ্টি করে, পরিবেশ ভারসাম্য নষ্ট করে। পারদ দ্বারা সংঘটিত রোগগুলো হলো মস্তিষ্কের বিকল হওয়া, ত্বকের ক্যান্সার হওয়া। মানবদেহে পারদের ক্ষতিকর প্রভাব হচ্ছে মস্তিষ্ক বিকল হওয়া,